নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের নতুন বন্ধু পারমিতা চ্যাটার্জি চলে এসেছি। আজকে দুপুরের দুপুর, তাই আসতে একটু দেরি হলো। আমার যে মেয়েটি সবসময় আমাকে অ্যাসিস্ট করে, কল্পনা, ও দেশে গেছে কদিনের জন্য। মঙ্গলবারই চলে আসবে, একটা কাজে গেছে। তার বদলে মলি বলে একটা বাচ্চা মেয়ে আছে, ও প্রথমে আমার কাছে ছিল, এখন আবার এসছে। সকাল থেকে দুই মেয়েই ফোন করেছে, ছুটি রয়েছে তাদের, তারাও মানে ব্যস্ত থাকে। বড় মেয়ে তো দুই ছেলেকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসেছে, তারপর একটু বেরোবে। সারা সপ্তাহ তো প্রচণ্ড অফিস এবং সংসারে একটা চাপের মধ্যে থাকে, বাচ্চারাও স্কুল, পড়াশোনা। তো রোববার দিন একটু নিজেদের জন্য সময় কাটায়, একটু সিনেমা দেখতে যায়, একটু দিন লাঞ্চ খায় বাইরে। বাচ্চারা সেদিনকে এর কাছেই থাকে, ওদের ন্যানির কাছেই থাকে। আর শনিবার দিন ওরা আবার পুরো বাচ্চাদের সময় দেয়, বাচ্চাদের নিয়ে নানান রকম প্লে এরিয়া আছে, সেখানে যায়, ওদের মতো করে ডিনার খায়, ওরা যেটা চায় সেটাই করে। আর রোববার সকালটা ওদের পড়াশোনা করায়, বা শনিবার সকালটাও বোধহয় পড়াশোনা করায়। মানে ওরা ওদের একটা রুটিন সেট করা রয়েছে মোটামুটি। আমার বড় নাতি এবার ক্লাস প্রায় 10 বছর পূর্ণ করলো। ও খুব ভালো ক্রিকেট খেলে, ও ক্রিকেটে ভীষণ ইন্টারেস্ট। তো ওকে ক্রিকেট ক্লাবে ভর্তি করে দিয়েছে, ওখানে মাঝে মাঝেই ক্রিকেটের ম্যাচ হয়, মানে ওটা ইউএআই মিলিয়ে একটা ক্রিকেট ম্যাচ হয় বাচ্চাদের, ওই আপ টু 12 বছর অবধি। তা ও কালকে আমার বড় মেয়ে পাঠালো, ও কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো ওকে খুব আমি কনগ্র্যাচুলেট করে করলাম। সেই ছোট্ট গোগল আমার কত বড় হয়ে গেল, দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। তারপর ওর একটা ভাইও হয়ে গেছে আবার, তার নাম পাবলো। সেও প্রচণ্ড পাকু, এবং পাবলো ভীষণ ভালো ফুটবল খেলে এবং ভালো পিয়ানো বাজায়। গোগল ভালো গিটার বাজায়, ক্রিকেট খেলে ওদের। আর পাবলো ভালো পিয়ানো বাজায় এবং ফুটবল খেলে। তো ওদের নানান রকম অ্যাক্টিভিটিতে জুড়ে দিয়েছে, যেহেতু ওরা অফিস করে, ওরা যাতে সময় না পায় সারাক্ষণ ওই মোবাইল নিয়ে গেম খেলার। এই অভ্যেসটা ভালো লাগে না ওদের, তাই জন্য ওদেরকে নানান রকম এতে করে দিয়েছে। আজকে একটু রান্না করেছি, কর্তা বাড়িতে আছেন রোববার। কড়াইয়ের ডাল, আলু পোস্ত, মেনু নিজেই বলে দিল, কড়াইয়ের ডাল, আলু পোস্ত, ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, আর পার্শে মাছ ভাজা। যাই হোক, বেশি রান্না করতে তো আমি পারি না আজকাল, ওই অল্প স্বল্পর মধ্যে দিয়ে যেটুকু চালানো যায়। ভীষণ কুতকুতে রান্নার ব্যাপারে, রান্নার লোকের রান্না পছন্দ হয় না। ওদের বাড়ির সবাই ছিল, আমার এত খুঁতখুতে খাওয়া নিয়ে এত খুঁতখুতে ভাল লাগে না। আর সবসময় এখন একটা জগতে ঢুকে গেছি, এখন আর অত রান্না বান্না, অনেক রান্না করেছি, এখন আর ভালো লাগে না। যে তবু করে দিই, কর্তব্য বলে করে দিই, কিন্তু এখন আর সত্যিই ভালো লাগে না। আচ্ছা, আমি যে গল্প বা কবিতাগুলো আপনাদের শোনাই, সেগুলো আমার নিজেরই লেখা, তাই জন্য আর নাম বলি না লেখক বা লেখিকা। আজকে যে গল্পটি শোনাচ্ছি সেটা নাম হচ্ছে দিয়ার অতৃপ্ত জীবন কথা। প্রতিদিনের কর্তব্য অকর্তব্যের মধ্যে দিয়ে যেতে যেতে দিয়া যেন সংসারের এই বিপুলতায় ক্রমশ হারিয়ে যেতে লাগলো। এক এক সময় নিজের মনের দরজাটা নিজেই বন্ধ করে। অশান্ত মনটা একটু আশ্রয় খোঁজে, একটু ভালোবাসার আশ্রয়। বাপের বাড়ি গেলে বাবা মা ঘিরে রাখেন, তাদের অসীম স্নেহ আর ভালোবাসার সিক্ত রাশি, কিন্তু তার মধ্যেও একটা শাসনের সুর যেন থেকেই যায়। গায়ে মাথায় হাত বুলিয়ে মা বলেন, ওই একই কথা, মানিয়ে নিতে হয় মা, কত মেয়ে, কত যন্ত্রণা, কত কষ্ট, তবু তো তারা যুদ্ধ করে চলে। মাকে শুধু একটা কথা বলেনি দিয়া, আজকের দিয়ারা
আগামীর দিয়ারা আজকের দিয়াদের সব অপমানের প্রতিশোধ নেবে। তারাও জবাব দেবে নারী শক্তি কত তীব্র, কত শক্তিশালী, কতদিন আর তাদের দাবিয়ে রাখবে। এবার তো রুখে দাঁড়াবার সময় হয়েছে। বেশিরভাগ বৃদ্ধ শ্বশুর শাশুড়িরা তাদের বার্ধক্যের সুযোগ নিয়ে কত মেয়ে সুন্দর সোনালী জীবনগুলোকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। আর এই বৃদ্ধদের নিয়ে যারা ঘর করে না, যাদেরকে খাবার জন্য তাদের মেয়ের বাড়ি চলে যেতে হয় বা বাসে করে অনেক দূরে চলে যেতে হয়, নিজের মেয়ের বিয়েতেও তারা কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা করে, সবচেয়ে বেশি জ্ঞান দেয়। নিজে যেটা করে না তারা জ্ঞানটা কিন্তু প্রচুর দিতে পারে। তারা কত মেয়ের অন্ধকারে জীবন তলিয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। দিয়াও তার ব্যতিক্রম নয়। তবু দিয়া ফাগুন সন্ধ্যায় দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে বন্ধুদের কল্পনার সাগরে সাঁতার কাটত, মনে মনে ভাবত একদিন হয়তো পূর্ণিমার চাঁদ তার জানলায় হাসবে, বারান্দার কোণে জুতি ফুলের গন্ধে ভাসবে। আধো জাগরণ আধো তন্দ্রার ঘোরে তার মনের মানুষ কাছে আসবে। সব কালো ঘুচে গিয়ে নতুন ভোরের আলোয় সে স্নান করবে। সত্যি কি সেই স্বপ্ন সফল হয়েছিল দিয়ার জীবনে? শুনি দিয়া কি বলে। দিয়া বলছে, মাঝরাত্রি অবধি মেয়েদের পড়ার প্রশ্নের উত্তর লিখে ওদের মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়েছি। ভোর হতে না হতে দরজায় ধাক্কা। দরজা খুলে দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বলে উঠলেন, উঠে পড়ো, গুরুদেব এসছেন না, চা করতে হবে তো। হ্যাঁ বাবা, আসছি এক্ষুনি বলে দিয়া কোনো রকমে মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বাসি কাপড় বদলে রান্নাঘরে ঢুকে গেল। তাড়াতাড়ি করে গুরুদেবের ভালো পাতার চা করে টিপটে ভিজিয়ে ছোট প্লেটে নানান রকম বিস্কুট সাজিয়ে ওনার পূজার শেষ হওয়ার অপেক্ষায় বসে রইলাম কখন তিনি দরজা খুলবেন। দরজা খুলে গুরু শিষ্যকে চা দিয়ে বেরিয়ে দেখলাম আরও দুজন শ্বশুর মশাই বসে আছেন। আরও দুজন মানে অবিবাহিত দুই জ্যাঠ শ্বশুর, তারাও এসে উপস্থিত হয়েছেন। ততদিনে দুই সন্তানের মা। সময় অনেকটা গড়িয়ে গেছে, ভালোবাসার পাবার আকাঙ্ক্ষাটাও ডুবে গেছে অতৃপ্ত স্বপ্নসাগরে। তাই অন্তরের সুপ্ত বাসনা সুপ্তই থেকে গেছে। স্বপ্নঘরের দরজাটা আপাতত তালা লাগিয়ে পরবর্তী হুকুম তামিলের জন্য তৈরি হলাম। বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে ছোট মেয়ের দুধের বোতল ফোটাতে গিয়ে বোতলটা একটু গলে গেল। গুরুদেব এলে বড় ননদ সপরিবারে বাপের বাড়ি এসে থাকতো, বাপের বাড়ি আসতো। বৌদি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তাকে যখন ইচ্ছে যা ইচ্ছে বলে অপমান করা যায়। আমাকে তাই বলতে একটুও দ্বিধা করল না যে বাবার পয়সাগুলো কিভাবে নষ্ট হচ্ছে। বোতলটা গলে গেল তখন বিয়ের প্রায় একটু দেখে ফোটাতে পারিস না। তখন বিয়ের প্রায় 5 বছর হয়ে গেল। আগের মতন সব সহ্য করে নিতে পারি না, বিশেষ করে যখন জানি বেশ কিছু অনেক দুধের বোতল এবং আমার 2 মেয়ের পর্যাপ্ত জিনিস আমার বাবা এবং দিদি আমেরিকা থেকে নিয়ে এসছে। দিদি পাঠিয়েছে আর বাবা নিজেও অনেক নিয়ে এসছেন। তাই উত্তর দিয়েছিলাম, এগুলো আমার দিদি পাঠিয়েছে, বাবার পয়সায় কেনা নয়। যাই হোক, এইভাবেই প্রত্যেকটা দিন দিয়াকে যুদ্ধ করে এগোতে হচ্ছিল। জানি না যে এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হতে পারবে কি পারবে না। এই ছিল দিয়াদের জীবন, এমনকি 19 শতাব্দীতে। দোষ ছিল বাড়ির বড়দেরও, যে মেয়েদের স্বনির্ভর না করে বিয়ে দেওয়া, যেটা কখনোই করা উচিত না।
মেয়েদের পায়ের তলায় মাটি থাকা, যেটা আমার বন্ধুদের প্রায় প্রত্যেকেরই ছিল। আমি অত্যন্ত ভালো স্কুল থেকে পাশ করেছি। তখনকার দিনে সাখাওয়াত মেমোরিয়াল বাংলা স্কুলের মধ্যে শ্রেষ্ঠ স্কুল ছিল। হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলেই আমরা কাগজ খুলে দেখতাম যে আমাদের স্কুল থেকে কজন বেরিয়েছে, কটা নাম গেছে, জয়েন্টে কজন চান্স পেয়েছে। এতটাই উচ্চস্তরের স্কুল ছিল। সেই স্কুলে আমরা প্রথম সারির স্টুডেন্ট ছিলাম। এখনও পর্যন্ত আমাদের টিচাররা যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমি অসুস্থ বলে তারা রেগুলার খবর নেন আমার। সেই সব টিচার এখন হয়তো নেই। এখন স্কুলের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমাদের সময় সেরকমই ছিল। স্কুল এত সুন্দর করে পড়াতো যে আমাদের এক্সট্রা প্রাইভেট টিউটার দরকার হতো না। এক্সট্রা প্রাইভেট টিউটার আমি কোনোদিন রাখিনি। আমার যেটুকু দরকার হতো আমার মা দেখিয়ে দিতেন। মা অঙ্কটা বিশেষ করে মা দেখিয়ে দিতেন। বাংলাতেও মা খুব ভালো ছিলেন। ইতিহাস ওগুলো তো দেখাতে হতো না। বাবা কিছু রেফারেন্স বই দিতেন, বলতেন নিজে নিজে 3-4টে বই পড়ে প্রশ্নগুলো তুমি নিজের মতো করে লিখবে, শুধু ওই একটা বই মুখস্থ করে লিখো না, তাহলে সেই প্রশ্নটার উত্তরটার মান থাকে না। সবাই একরকম লিখলে একটা, তুমি যদি ফুল মার্কস পেতে চাও বা একটা ইতিহাসে অনার্স নিয়ে তুমি পড়বে বলছো, সেটা নিয়ে যদি তুমি এগোতে চাও, তাহলে তোমাকে অনেকগুলো বই পড়তে হবে। ওই বই, যেই পাঠ্য বইটা মুখস্থ করে লিখলে হবে না। তো রেফারেন্স বই হয়তো কিছু বাবা এনে দিতেন। এই পর্যন্ত, মানে খুব বসে পড়ানো সেরকম কোনো দিন হয়নি। তা আমরা সেই রেফারেন্স বইগুলো দেখে দেখে আমি আমার মতো করে কোশ্চেন সাজিয়ে নিতাম। কিছু ট্রান্সলেশন মা হয়তো কারেকশন করে দিতেন, কিন্তু সামারি বা রচনা এগুলো ইংলিশের এসে এগুলো বাবা দেখে দিতেন। বাবা দেখে দিতেন, মানে লেখার পর যদি আমি দেখাতে যেতাম, কারণ দেখাতে গেলে আমার ভীষণ ভয় করতো। একটু যদি ভুল থাকতো বাবা এতটাই চিৎকার করতেন যে গোটা পাড়া জেনে গেল আজকে তো বোধহয় বাবার কাছে পড়তে বসেছে। হয়তো কেউই জানতে পারতো না, কিন্তু আমার মনে হতো বাবা এত চিৎকার করছেন, মানে ভুল হলে চিৎকার, অথচ তারপরেই বাবা বেরিয়ে গিয়ে একটা চকলেট কিনে দিলেন বা এক বাক্স সন্দেশ নিয়ে এলেন, কিন্তু ওই ভুলটা সহ্য করতে পারতেন না। আসলে বাবা নিজে খুবই ভালো স্টুডেন্ট ছিলেন এবং খুব মানে শিক্ষাবিদ বলতে যাকে বোঝায়, গবেষক, প্রাবন্ধিক ছিলেন এবং খুব ব্যাংক এবং ম্যানেজমেন্টের একজন দক্ষ পারদর্শী লোক ছিলেন। ইউবিআই মানে ইউনাইটেড ব্যাংকের ব্যাংকার ম্যানেজমেন্টের যে কলেজ ছিল, ট্রেনিং কলেজ, স্টাফ ট্রেনিং কলেজ, তার প্রিন্সিপাল ছিলেন বহুদিন। তারপরে রিটায়ার করার পর তো বিভিন্ন জায়গায় ব্যাংক ম্যানেজমেন্টের ওপরে বিভিন্ন জায়গায়, এমনকি IIMM পর্যন্ত বাবা গেস্ট প্রফেসর হিসেবে দিয়ে এসছেন, লেকচার দিয়ে এসছেন। বাইরে আহমেদাবাদে তো বহুবার যেতেন রিটায়ার করার পরেও। তারপরে গবেষণা, প্রাবন্ধিক, এরকমই একটা শিক্ষিত পরিবারের, সাংস্কৃতিক সম্পন্ন পরিবারের মেয়ে আমি। সুতরাং আমাকে অপমান করলে আমার গায়ে লাগতো, ভীষণ লাগতো। আমার স্বামী বলতো তোমার গায়ে ফোসকা পড়েছে? হ্যাঁ, ফোসকা পড়েছে। গায়ে না পড়লেও মনের ভেতর পড়ছে, যে ফোসকাগুলো এখন বেরিয়ে আসছে, যার পুজ এবং রক্ত এবং ঘাগুলো এখন বেরিয়ে আসছে। এক সময় মানিয়ে নিয়েছি, এখন তো আর মানাবার প্রশ্ন নেই। এখন আমাকে কে কেয়ার করে? কে আমাকে খবর নেয় যে আমি কেমন আছি? আমি যে আজকে দীর্ঘদিন ধরে একটা কঠিন অসুখে ভুগে যাচ্ছি 2 বছর ধরে, কে কবার এসেছে আমার কাছে? দরকারের সময় সবাই সুযোগ নিয়েছে। সুতরাং আমারও কাউকে এখন কেয়ার করার দরকার নেই, কারণ প্রয়োজনই বোধ করি না। আমাকে কে ডাকলো, শুনলাম কে কোথায় গেট টুগেদার হয়েছে, সবাইকে ডাকাডাকি করা হয়েছে,
আমাদের বাড়িতে কোনো খবর আসেনি। আসবে না তো, যেখানে উপকার নিয়েছি এককালে তাদেরকে এখন বাদ দিয়ে দাও, যত বাদ দিয়ে দেবে ততই ভালো। তাহলে না যে আমি যে উপকারটা নিয়েছি সেটা মনে থাকবে। আমার চোখের এই জল পড়া রোগটা কিছুতেই কমছে না, খালি চোখ দিয়ে জল পড়ে যায়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। সত্যি ঊনবিংশ শতাব্দীর অনেক দিয়াদের জীবন এরকমই ছিল। আমার এক বন্ধু স্কুলে চাকরি করত, কিন্তু ওর শাশুড়ি সুস্থ মানুষ, এখনো তিনি বেঁচে আছেন। ওকে পুরো মানে সমস্ত রান্না করে 10টার মধ্যে সবার খাবার বেড়ে জল খাবার দিয়ে সব কিছু করে তবে স্কুলে যেতে হবে, এবং ওর স্বামী সেটাকে সাপোর্ট করতো। তোমাকে চাকরি করতে কেউ বলেনি, কেন চাকরি করছো? কিন্তু তবু মেয়েরা লড়াই করে চাকরি করেছে বলেই তাদের পায়ের তলার মাটি ছিল, যার জন্য ও বলতে পেরেছিল বেশি আমাকে খ্যাতলালে আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। সেটা আমি বলতে পারিনি, কারণ আমার বিএড, আমি শুধু বিএডটা নিয়েই পড়েছিলাম। আমার লক্ষ্য ছিল যে বিএডটা আমার পড়া হয়নি, যে লক্ষ্যই ছিল যে স্কুল টিচার বা হব। কিন্তু যদি আমি ব্যাংক বা অন্য কিছু চেষ্টা করতাম, সেটা তখন আমার অত কিছুর মধ্যে মাথায় আসেনি। তখন আমার আর একটাই ছিল যে আমার 2 মেয়েকে এমনভাবে আমি তৈরি করব যাতে তাদেরকে এইরকমভাবে যন্ত্রণা সহ্য করতে না হয়, অপমানের অসম্মানের যন্ত্রণা তাদের সহ্য করতে না হয়। দরকার হলে তারা ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে পারে, না বাবা না স্বামী কারোর ওপর ভরসা করতে হবে না, নিজের পায়ের তলার মাটি নিজে খুঁড়বে। নমস্কার।